আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? বিকজ আজকে আমরা ব্যাকলিংকস নিয়ে কথা বলবো। শুধুমাত্র ব্যাকলিংকস নিয়ে কথা বলবো না, ব্যাকলিংকস পারচেজ করার জন্য একটা চেক লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, যে চেক লিস্ট মেনটেন করে আমি ব্যাকলিংকস গুলো পারচেজ করি। আর আই হোপ সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো চেক লিস্টটা বুঝানোর আগে আমি কিছু কথা আপনাদের সাথে ক্লিয়ার করে নিই। ফার্স্ট অফ অল, অনেকে ধারণা করেন যারা সিম্যান্টিক এসইও অ্যাপ্লাই করেন তারা নাকি ব্যাকলিংকস এর এগেইনস্টে, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলেন বা করে নিজে মেবি ব্যাকলিংকস এর এগেইনস্টে কথা বলে, এই ধারণাটা অনেকের থাকে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলি আপনাদের। দেখেন, গুগলের যদি র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে টপ 3টা র্যাঙ্কিং ফ্যাক্টর থাকে, ওই টপ 3টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে ব্যাকলিংকস অবশ্যই অবশ্যই থাকবে। এটা আগেও ছিল, এখনো আছে, এবং যতদিন পর্যন্ত এসইও বেঁচে আছে ততদিন পর্যন্ত ব্যাকলিংক একটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা হবে। সো ব্যাকলিংকে ইগনোর করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্লেস পর্যন্ত কখনোই যেতে পারবেন না। দিস ইজ ফ্যাক্ট নাম্বার ওয়ান। করে ম্যাথোডলজিতেও আমরা ব্যাকলিংক পারচেস করি, ব্যাকলিংক বিল্ড করি। ফ্যাক্ট নাম্বার টু। ফ্যাক্ট নাম্বার থ্রি হচ্ছে, অনেকে বলে থাকেন যে ভাইয়া আচ্ছা আপনারা যেহেতু ব্যাকলিংক সাপোর্ট করেন, বাট আমি আপনাদের আর্টিকেল দেখেছি অথবা আপনাদের যে মেথোডলজি যখন আপনারা ক্রিয়েট করেন কন্টেন্ট ব্রিফে, সেখানে দেখি আপনারা জাস্ট কন্টেক্সচুয়াল কানেকশনে ইন্টারনাল লিঙ্কিংটা করে থাকেন, আপনারা কখনো এক্সটার্নাল লিঙ্ক করেন না কেন? তো আসেন এই ব্যাপারটা একটু আমি বোঝার চেষ্টা করি। সো এটা সত্য যে আমরা যখনই কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করি না কেন, কন্টেন্ট ব্রিফে যখন আমাদের ইন্টারনাল লিঙ্ক করা হয়, সিম্যান্টিক অ্যাসিওর ভাষায় ওটাকে বলা হয় কন্টেক্সচুয়াল কানেকশন। সব সময় আমরা আমাদের টপিক্যাল ম্যাপের ভেতরে ইন্টারনাল লিঙ্কটা করে থাকি, আমরা কখনোই এক্সটার্নাল লিঙ্ক করে থাকি না। কেন করে থাকি না আসেন বোঝার চেষ্টা করি। সিম্যান্টিক অ্যাসিওর মধ্যে আপনার ওয়েবসাইট 3টা স্টেজের মধ্যে থেকে যে কোনো একটা স্টেজে থাকতে পারে। হয়তো সে ইনিশিয়াল র্যাঙ্কিং এ থাকবে, অথবা সে রি র্যাঙ্কিং এ থাকবে, না হয় সে টপিক্যাল অথরিটির মধ্যে থাকবে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যখন কাজটা আসে থাকে তখন হয়তো সেটা ইনিশিয়াল র্যাঙ্কিং এ থাকে অথবা রি র্যাঙ্কিং এ থাকে। আসেন বুঝার চেষ্টা করি ইনিশিয়াল র্যাঙ্কিংটা কি আর রি র্যাঙ্কিংটা কি। ইনিশিয়াল র্যাঙ্কিংটা হচ্ছে আপনার আপনি ডোমেন কিনছেন, হোস্টিং কিনছেন, ওয়েবসাইট একদম নতুন, কিছুই করেন নাই, এখান থেকে আমরা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করে সেটাকে পাবলিশ করব। দ্যাট মিনস আপনার এখানে কোনো কন্টেন্টই নেই। সো ইনিশিয়াল র্যাঙ্কিং স্টেটের মধ্যে আমরা এটা সাজেস্ট করি যে আপনি আপনার লিঙ্ক জুস যেটা আছে সেটা বাইরে কখনো দিবেন না। বিকজ আপনি যদি লিঙ্ক জুসকে আপনি একটা কারেন্সি যদি মনে করেন, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, এখন এই 100 টাকায় যদি আপনি আপনার পরিবারের মধ্যেই স্পেন্ড করেন তাহলে আপনারই সুবিধা, বাট বাইরে যদি স্পেন্ড করেন মানে ইনিশিয়াল র্যাঙ্কিং এর সময়, তখন সেটা কিন্তু আপনার জন্য সুবিধার না। তো ইনিশিয়াল র্যাঙ্কিং এর মধ্যে আমরা আপনার মানে ক্লায়েন্টদেরকে এটাই সাজেস্ট করি যে ম্যাথোডলজির মধ্যে আমরা এক্সটার্নাল লিঙ্ক করবো না, বিকজ উই নিড টু গ্রো। সেকেন্ড যে স্টেজ হচ্ছে সেটা হচ্ছে রি র্যাঙ্কিং। রি র্যাঙ্কিংটা মানে কি, আপনার একটা ওয়েবসাইট ছিল যেটা লাস্ট 2 বছর 3 বছর অথবা 1 বছর আগে ভালো পারফর্ম করছিল, বাট কোন একটা অ্যালগোরিদমে সে হিট খেলো, সে এখন ডাউনওয়ার্ডস এ চলে যাচ্ছে ট্রাফিক। তো এরকম কেসের মধ্যে আসলে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যেহেতু আপনি ডাউনওয়ার্ডস এ আছেন, আপনার যেহেতু ট্রাফিক নিচের দিকে যাচ্ছে, আপনি কখনোই আপনার লিঙ্ক ইউজটা বাইরে দিবেন না, আপনি প্রিজার্ভ করে রাখবেন। সো এই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করি না, কন্টেন্ট ব্রিফের মধ্যে এক্সটার্নাল লিঙ্কিং করি না। বাট ওয়েন ইট কামস টু টপিক্যাল অথরিটি, যখন সবকিছু পারফেক্ট চলে আসে আর আমরা যখন টপিক্যাল অথরিটি গেইনটা করে ফেলি, তখন গিয়ে আমরা এক্সটার্নাল লিঙ্কটা করি। কারণটা কি? কারণ নাম্বার ওয়ান হচ্ছে তখন আমরা একটা অথরিটি, আমরা যদি বাইরের কারেন্সিটা দিয়েও থাকি, আমি লিঙ্ক চুজটাকে কারেন্সি হিসেবে বোঝানোর চেষ্টা করতেছি, তখন যদি দিয়েও থাকে তখন সেটা একটা বড় ফ্যাক্টর না। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যখন আপনি একটা টপিক্যাল অথরিটি হয়ে যাবেন তখন আপনার এক্সটার্নাল লিঙ্কিং এর জন্য আপনাকে মানুষ পেমেন্ট করবে, যে আচ্ছা আপনি তো এই নিশে খুব ভালো করছেন, আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন, আমি আপনাকে পার ব্যাকলিঙ্ক এর জন্য 100 ইউএসডি, 50 ইউএসডি, 25 ইউএসডি এরকম দিব। সো আমার জন্য উইন উইন সিচুয়েশন। দ্যাট ইজ দ্য রিজন আমরা যতগুলো কেস স্টাডিজ আপনারা দেখেন না কেন, বেশিরভাগই যেহেতু ইনিশিয়াল র্যাঙ্কিং অথবা রি র্যাঙ্কিং এ থাকে, দ্যাটস ওয়াই আপনারা কখনো সেখানে দেখেন না, এক্সটার্নাল লিঙ্কিং দেখেন না। তাই বলে কি আমরা ব্যাকলিঙ্ক ইউজ করি না, আমরা কি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি না অথবা ব্যাকলিঙ্ক কি পারচেজ করি না? অবশ্যই এটা ভুল ধারণা। সিম্যান্টিক এসইও বলেন যেই এসইও করেন না কেন, সব জায়গায় ব্যাকলিঙ্কস লাগবে এবং লাগবে। বাট আসেন আজকে কেন এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হওয়ার কথা হচ্ছে ব্যাকলিঙ্ক পারচেজের সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা হয়ে যায় কি স্ক্যামের শিকার হয়। স্ক্যামের শিকার হয় বলতে কেন, মানে দেখা যায় যে আচ্ছা আপনি যাতে ব্যাকলিঙ্ক দিচ্ছে আপনি দেখেন তার ট্রাফিক অনেক বেশি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন তার থেকে ব্যাকলিঙ্ক নেন কোনো লাভই হয় না। সেখানে আপনার ব্যাকলিঙ্ক নেওয়ার মেইন উদ্দেশ্যতে হচ্ছে আপনার
অথরিটি গেইন করা, অথবা ওখান থেকে যে কোনো একটা ট্রাফিক আসবে সে আপনার মনিটাইজেশনে কিছু হইলেও হেল্প করুক। আপনি একটা কথার কথা হচ্ছে, আপনি আপনার ক্লায়েন্ট থেকে ধরেন 100 USD নিলেন, 100 USDর মধ্যে কি করলেন, আপনি বললেন ভাই আমি অমুক জায়গা থেকে ব্যাকলিংটা নিব। নেওয়ার পরে যদি তাকে রেজাল্টেই যদি দেখাইতে না পারেন, তাহলে দ্বিতীয়বার কি ক্লায়েন্ট আপনাকে কখনো ব্যাকলিং এর জন্য ইনভয়েস ক্লিয়ার করবে? করবে না, তাই না? বাট আমি আজকে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমার এখানে যে কয়েকটা স্টেপ গুলা বা পয়েন্টস গুলা লেখা আছে, এগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার নেক্সট টাইম কখনো ব্যাকলিং পারচেজ গুলো আপনি ঠকবেন না। আসে আমরা স্টেপ গুলো পড়ি বা চেকলিস্ট গুলো পড়ি। Checklist number one, the source of the link has to win at least two core algorithm updates. ব্যাপারটা বুঝিয়েন, আপনি যার থেকে ব্যাকলিংকটা পারচেজ করবেন তার অ্যাটলিস্ট দুইটা কোর অ্যালগোরিদম আপডেট জিতে আসতে হবে। কেমনে বুঝবেন? স্বাভাবিক, আপনি সেমরাশ অথবা এইচওয়েবস এর মধ্যে গিয়ে ডোমেন ওভারভিউটা দেখবেন, দেখবেন সে কোর অ্যালগোরিদম আপডেটস এর পর সে কি ডাউনওয়ার্ডসে যাচ্ছে নাকি আপওয়ার্ডসে যাচ্ছে। যদি একদম ধসে যায়, তাহলে মানে ট্রাফিক যদি একদম ধসে যায় আপডেটস এর পরে, তাহলে নেওয়ার দরকার নেই। বাট যদি একটু নিচে যাওয়ার পর আবারও আস্তে আস্তে উপরে আসছে, তাহলে অবশ্যই অবশ্যই সেখান থেকে নিবেন। সেকেন্ড নাম্বার ওয়ান হচ্ছে, ইট হ্যাজ টু বি এফেক্টিভ পজিটিভলি ডিউরিং কন্টেন্ট এন্ড লিঙ্ক স্প্যাম আপডেটস। দেখেন সময় সময় কন্টেন্ট আপডেট আসে, লিঙ্ক স্প্যাম আপডেটস আসে, তো আপনাকেও এটা ম্যানুয়ালি চেক করতে হবে সে কি এই দুইটা আপডেটস এর সময় সাস্টেন করেছে নাকি ধসে গিয়েছে। যদি ডাউনওয়ার্ডসে যায় নিবেন না, যদি আপওয়ার্ডসে যায় নিবেন। তিন নাম্বার হচ্ছে, ইট হ্যাজ টু হ্যাভ অ্যাকচুয়াল ট্রাফিক। এখানে বেশিরভাগ ক্ষেত্রে গেমটা হয়ে যায়। গেমটা কোথায় হয় আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি। অনেকে জাস্ট সার্চ কনসোল রেজাল্ট বা এই ধরনের রেজাল্ট দেখে মনে করে আচ্ছা ঠিক আছে, এখানে তো অনেক ট্রাফিক, এখানে তো 100K ট্রাফিক, এখানে তো 200K ট্রাফিক, তাহলে ওটা দেখে কি করে ফেলে, ব্যাকলিংকটা নিয়ে ফেলে। বাট দ্য প্রবলেম ইজ এই ট্রাফিকটাকে অথেন্টিক নাকি সেটা একটু তো বুঝতে হবে। কারণ এখন যে এই যে ব্যাকলিংক যারা স্প্যাম করছে বা স্ক্যামটা করছে, তারা করে কি যে কোনো ধরনের বট দিয়ে তাদের ওয়েবসাইটের মধ্যে কি নিয়ে আসে, ট্রাফিকটা নিয়ে আসে, আর জাস্ট ওই সার্চ কনসোলের ডাটা দেখে বলে দেখো আমার কাছে তো 500K ট্রাফিক, আমি তোমাকে এখান থেকে আমার হোম পেজ থেকে তোমাকে একদমই ইয়ে করে দেবো, কি করে দেবো, ব্যাক নিয়ে দিবা, আপনিও তো খুশি। বাট ব্যাপারটা তো বুঝতে হবে সেটা তো অ্যাকচুয়াল ট্রাফিক না। তো ভাইয়া আপনার একটা কোয়েশ্চেন করতে, তো ভাইয়া আমাকে একটা ওয়ে বলেন যে এটা কি অ্যাকচুয়াল ট্রাফিক নাকি বট ট্রাফিক, বুঝবো কেমনে? এটা বুঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে, আপনি সেমরাশে গিয়ে দেখবেন ও কতটা কিওয়ার্ডস এর জন্য, কতটা কোয়েরিজ এর জন্য র্যাঙ্কিং করছে। একবার র্যাঙ্কিংটা দেখলেই দেখবেন যে ওটা একদম ন্যাচারালি চলে আসে। বট দিয়ে যদি কেউ ট্রাফিক নিয়ে আসে, তার কিওয়ার্ডস এত বেশি আসবে না। একদম ইজিয়েস্ট, আরো অনেক ওয়ে আছে বাট আমি একদম ইজিয়েস্ট ওয়েটা আপনাদের বলছি। বাট কেউ যদি অ্যাকচুয়ালি ট্রাফিক আনছে, তার কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডস আসবে, ওদের রিলেটেড যে অন্যান্য কিওয়ার্ডস আছে ওগুলাও আসবে, সবকিছু পারফেক্টলি আপনি ওখানে দেখতে পারবেন, ওটা ন্যাচুরাল হবে। ঠিক আছে, সো এটা গেল। তারপর হচ্ছে ইট হ্যাড, সরি এখানে একটা টাইপো এরর হয়েছে, আমি একটু কাইন্ডলি ঠিক করে দিই। হ্যাঁ, ইট হ্যাড টু হ্যাভ মোর দেন 2 ইয়ার্স অফ র্যাঙ্কিং, মানে সে যে র্যাঙ্কিং করছে 2 বছর ধরে যাতে সেটা ধরে রাখতে পারে। বিকজ অনেকে এরকমও আছে যে বটটট দিয়ে কোন রকম 6 মাস স্টেবল করে, মানে প্রচুর হার্ডওয়ার্ক করে, কিবোর্ড টিবোর্ড টার্গেট টার্গেট করে ইয়া করে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা আপনার জন্য ম্যাটার করবে না, ওটা হচ্ছে লস প্রজেক্ট। আরেকটা জিনিস যেটা চেক করবেন, 2 বছর অ্যাট লিস্ট তার যাতে র্যাঙ্কিং ফ্যাক্টরটা মানে র্যাঙ্কিং ধরে রাখতে পারে। তারপর ইট হ্যাজ টু হ্যাভ ব্র্যান্ড সার্চ ডিমান্ড, আপনি যার থেকে নিচ্ছেন তার অবশ্যই অবশ্যই ব্র্যান্ড সার্চ ডিমান্ডটা থাকতে হবে, এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ব্র্যান্ড সার্চ ডিমান্ড না থাকলে বুঝতে হবে সামথিং ইজ ফিশি। তারপর হচ্ছে ইট হ্যাজ টু হ্যাভ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাক্টিভিটি। দেখেন যারা স্ক্যাম করবে তারা কখনোই এত কিছু মেনটেন করবে না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেনটেন করবে না, ডেলি ডেলি পোস্ট মেনটেন করবে, তারা একবারে একটা ওয়েবসাইট খুলে ওরকম করে আরো 10টা 100টা ওয়েবসাইট খুলবে, ওইখানে বট দিয়ে ট্রাফিক আনে, ওরকম করে প্রত্যেকটা দিয়ে সেল করবে। বাট ইফ ইট ইজ অ্যান অথেন্টিক ওয়েবসাইট, ইফ ইট ইজ অ্যান অথেন্টিক টপিক্যাল অথরিটি, তাহলে তারা কিন্তু এগুলো সবকিছু ওয়েবসাইট এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসও পাবলিশ করবে, মানে কন্টেন্ট পাবলিশ করবে, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট থাকবে। তারপর ইট হ্যাজ টু র্যাঙ্ক উইথ ইটস লেটেস্ট পাবলিশড আর্টিকেলস, সে যদি 5 দিন আগে কোনোটা পাবলিশ করেছে বা 1 মাস আগে পাবলিশ করেছে, তারপরও যাতে সেটা র্যাঙ্কে থাকে। হ্যাঁ, সেটা 1 নাম্বার থাকতে হবে, 2 নাম্বার থাকতে হবে তা না, বাট অ্যাটলিস্ট র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। তারপর ইট হ্যাজ টু হ্যাভ কমন কোয়েরিজ অ্যান্ড টপিক্স উইথ মাই ওন সোর্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার টপিকের সাথে তার যদি মিলই যদি না থাকে, রেলেভেন্সি যদি না থাকে, তাহলে সেখান থেকে তো আর ব্যাকলিং নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন পর্যন্ত যেগুলো বলছি এগুলো হচ্ছে মাস্ট, এগুলো দেখার, এখান থেকে যদি একটা মিস যায় আপনি কখনোই সেখান থেকে ব্যাকলিং পারচেস করবেন না। লাস্ট বাট নট লিস্ট, ইট হ্যাজ টু বি লিঙ্কড বাই সাম টার্গেটেড কম্পিটিটরস। দেখেন এটা পাওয়া একটু কঠিন, সো এটা যদি নাও পান সমস্যা নেই, বাট যদি পান সুবহানাল্লাহ, ঠিক আছে। সো আপনার টার্গেটেড কম্পিটিটরস যে ইট হ্যাজ টু বি লিঙ্কড বাই, দেখেন
লিঙ্ক টু না, লিঙ্ক বাই। আপনার টার্গেটেড মানে কম্পিটিটরসরা ওকে লিঙ্ক করেছে, ব্যাপারটা বুঝিয়ে। আর সে যদি আপনাকে লিঙ্ক জুসটা পাস করে, দেন ইউ আর দ্য উইনার হিয়ার, কারেক্ট? সো এটা পাওয়া একটু টাফ, আর যখন আপনি এটা পাবেন সেটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। সো আপনার যদি বাজেট ভালো থাকে, আর আপনি যদি কোনো এমন একটা স্ট্র্যাটেজি খুঁজতেছেন যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি ভালো রেজাল্ট পাবেন, তার লাস্ট নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই যে এই পুরো শীটটা আমি আমার ইয়াতে দিয়ে দিব, ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আই ডু হোপ সো এটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। প্লাস এটা আমার নিজের ক্রিয়েট করা কোনো শিট লিস্ট না, এটা কোরেরই একটা চেক লিস্ট। কোরের একটা আর্টিকেল থেকে আমি পেয়েছিলাম। আমি আর্টিকেলটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, যদি খুঁজে পাই আমি ওটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। সো অ্যাট লিস্ট আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, আপনারা যদি এটা প্রপারলি ইউটিলাইজ করেন, কখনোই ব্যাকলিংস নিয়ে ধরা খাবেন না। আবারও বলছি, ব্যাকলিং ইজ ইম্পর্টেন্ট। আর কেউ যদি একদম নিজের ইনিশিয়াল স্টেজে, ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজেও যদি থেকে থাকেন, আর যদি বুঝে পারছেন না যে ভাই কি শিখবো, তাহলে আমি একটা জিনিসই বলবো, ব্যাকলিং ইন্ডাস্ট্রি ইজ ভাস্ট। আপনি চাইলে ব্যাকলিংসটাই শিখতে পারেন। ব্যাকলিং সার্ভিস দিয়ে মানুষ অনেক ভালো আর্ন করছে, ঠিক আছে? সবকিছু বাদ, আপনার ট্রেডিশনাল বাদ দেন, সিমেন্টিক্স বাদ দেন, টেকনিক্যাল এসইও বাদ দেন, আপনি জাস্ট ব্যাকলিংসটা যদি প্রপারলি শিখে ফেলেন, তখনও কিন্তু আপনি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, আই এম নট এ ব্যাকলিং এক্সপার্ট। আমার ব্যাকলিংস করতে খুবই বিরক্ত লাগে। আমার আলাদা টিম আছে, ওরাই ব্যাকলিংস নিয়ে কাজ টাজ করে। সো এই জিনিসটাই বলেছি। আই হোপ সো আজকে ব্যাকলিংস নিয়ে যথেষ্ট কিছু বোঝানোর আপনাদেরকে চেষ্টা করেছি। তারপরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড নেক্সট কি কি নিয়ে ভিডিওস আপনারা চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমরা এখন রেগুলারলি এরকম 2 দিন 3 দিনের মধ্যে ভিডিওস পাবলিশ করছি। দোয়া রাখবেন যাতে আমরা এভাবে করে কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? তো আজকে এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।